মধ্যপ্রাচ্যের একের পর এক ফ্রন্টে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইরান, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেনের পর এবার নতুন করে সেই তালিকায় যুক্ত হয়েছে প্রভাবশালী দেশ কাতার। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় প্রাণ হারিয়েছেন 6 জন। আর এই অভিযানের পেছনে কাজ করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন মাস্টার প্ল্যান। হামলায় ব্যবহৃত হয়েছে সৌদি আরবের আকাশপথ, যা রিয়াদ টেরই পায়নি। কিন্তু কিভাবে এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করলো ইসরায়েল? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহার লেক তাইফিয়ার একটি শান্ত আবাসিক ভবনে হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি চলছিল। আলোচনার বিষয় ছিল গাজা যুদ্ধবিরতির প্রস্তাব, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ আকাশ থেকে নেমে এলো অদৃশ্য আঘাত। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পুরো ভবন। হামলায় নিহত হন 6 জন, যারা গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। তবে কাকতালীয়ভাবে বেঁচে যান হামাসের কিছু শীর্ষ নেতা। এটি ছিল মূলত ইসরায়েলের এক গোপন হামলা, যা সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে চালানো হয়েছিল, কিন্তু সৌদির রাডারে তা ধরা পড়েনি। এই হামলা শুধু কাতারের আকাশ প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করেনি, বরং মধ্যপ্রাচ্যের জটিল কূটনীতিকে নতুন মাত্রা দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সামরিক বাহিনী গত কয়েক মাস ধরে হামাসের নেতাদের গতিবিধি ট্র্যাক করছিল। 2023 সালের 7 অক্টোবরের হামলার দায়ীদের তালিকায় হামাস নেতা খালেদ মিশালের নাম ছিল। তখন থেকেই তাকে টার্গেট করে রাখে মোসাদ। তবে কাতারে অবস্থান করায় হামলা চালাতে পারছিল না ইসরায়েল, কারণ কাতারের সাথে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কৌশলদারিত্ব বেশ ঘনিষ্ঠ। গাজা যুদ্ধ শুরুর পর থেকে হামাসের রাজনৈতিক অফিস হোস্ট করে আসছে কাতার, যা গাজা যুদ্ধের মধ্যস্থতায় ভূমিকা পালন করছে। আর সাম্প্রতিক হামলায় সেই কাতারকেই টার্গেট করে তেল আবিব, যার সরাসরি নির্দেশদাতা ইহুদি শাসক বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন শ্যাডো স্ট্রাইক নামে। পরিকল্পনার মূলে ছিল সৌদি আরবের আকাশপথ ব্যবহার। ইসরায়েল থেকে দোহা প্রায় 1500 কিলোমিটার দূরত্বে। ইসরায়েল যদি সরাসরি বিমান হামলা চালাতো, তাহলে মিশর বা জর্ডানের আকাশসীমা লঙ্ঘন করত, যা মধ্যপ্রাচ্যে বড় কূটনৈতিক সংকট সৃষ্টি করতে পারত। তাই লোহিত সাগরের উপর থেকে F-15 এবং F-35 যুদ্ধবিমান উড়িয়ে মিসাইল উৎক্ষেপণ করে ইসরায়েলি বিমান বাহিনী। এই মিসাইলগুলো ছিল ব্যালিস্টিক এবং হাইপারসোনিক, যা লো আর্থ অরবিট অর্থাৎ মহাকাশের নিম্নকক্ষে প্রবেশ করে সৌদির উপর দিয়ে চলে যায়। এতে সৌদির আকাশসীমা লঙ্ঘন হয়নি, কারণ এগুলো বায়ুমণ্ডলের বাইরে ছিল। আন্তর্জাতিক আইন অনুসারে কোনো দেশের আকাশ সীমা সাধারণত বায়ুমণ্ডলের মধ্যে সীমাবদ্ধ, যা প্রায় 100 কিলোমিটার উচ্চতায় কারমান লাইন পর্যন্ত বিস্তৃত। এর বাইরে মহাকাশ শুরু হয়, যা কোনো দেশের সার্বভৌম নিয়ন্ত্রণের আওতায় পড়ে না। 1967 সালের জাতিসংঘের মহাকাশ চুক্তি অনুসারে মহাকাশ সব দেশের জন্য উন্মুক্ত এবং কোনো রাষ্ট্র এর উপর দাবি করতে পারে না। সৌদি আরবের কাছে রয়েছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন AN অথবা FPS-117 রাডার এবং পেট্রিয়ট প্যাক-3 সিস্টেম, কিন্তু ইসরায়েলের এই হামলা তা শনাক্ত করতে পারেনি। এর কারণ প্রথমত, মিসাইলগুলো মহাকাশে উঠে গিয়ে রাডারের সীমানা ছাড়িয়ে যায়। সৌদি রাডার মূলত নিম্ন উচ্চতার হুমকি, যেমন ইরানি সম্ভাব্য হামলা এবং হুথিদের ড্রোন কিংবা মিসাইল ট্র্যাক করে, যা উচ্চকক্ষের ব্যালিস্টিক মিসাইলের জন্য নয়। দ্বিতীয়ত, ইসরায়েলি F-13 বিমানগুলো স্টিলথ প্রযুক্তিতে সজ্জিত। এদের রাডার কোর্স সেকশন এতটাই কম যে তারা অদৃশ্য হয়ে যায়। মিসাইলগুলোতে ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ছিল, যা যে কোনো সম্ভাব্য সিগন্যালকে বিভ্রান্ত করে। অনেকের কাছে এটি ছিল একটি বোকা বানানো কৌশল। ইসরায়েল জানত যে সৌদির ফোকাস ইরান ও হুথিদের দিকে, লোহিত সাগরের দিকে নয়। ফলে মিনিটের মধ্যে হামলা সম্পূর্ণ হয়ে যায়, যা সৌদি বুঝতেও পারে না। এ হামলায় 6 জন নিহত এবং হামাসের কয়েকজন নেতা আহত হলেও খালেদ মিশাল বেঁচে যান। এদিকে সৌদির আকাশ দিয়ে কাতারের হামলার ঘটনায় গালফ দেশগুলোর মধ্যে অবিশ্বাস বাড়িয়েছে। সেই সাথে কাতারের আকাশ প্রতিরক্ষা এবং আলুদেদ মার্কিন ঘাঁটির ভূমিকাও প্রশ্নবিদ্ধ। বিশ্লেষকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা বাড়ালো, যেখানে ইসরায়েলের সাথে ইরাক, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন এবং ইরানের চলা সামরিক সংঘাতে যেন নতুন করে নাম লেখালো দোহা। আরিফ হাসান, ATN নিউজ।